স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসলিমা জান্নাত অর্থী। ক্লাস 8 পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক। চেম্বারে বসেন 3 হাসপাতালে। নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে। চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন 5 বছর আগে। রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল। রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান, অর্থোপেডিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এই ওষুধটা 1 সপ্তাহ খান, দেখেন আল্লাহ পাক কতটুকু ভালো রাখে। অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন। জেনারেটর আর অপারেশন লাগবে না, কারণ আপনি প্রথম যিনি অপারেশন করছেন তিনি এইভাবে করতে পারতেন। কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি, তার নামও ডাক্তার আরিফ হাসান। তারও বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এবার 2 আরিফ হাসান পাশাপাশি। বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। আপনার ছবি এখানে নাই কেন? ওনাকে চিনতে পারছেন? জি জি, উনি আরিফ হাসান। উনি আরিফ হাসান, তাহলে আপনি কে? সন্দেহ জাগে, তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন? এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো? এমবিবিএস এর মেডিকেল। ভেরি গুড। না 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 বলেন, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। আপনি মুখে বলেন। এবার বলেন এমবিবিএস এর ডিটেইল কি? লেখো না, উনি বলুক। আমি সবই পারি দাদা, বলেন, এটা বলতে পারি। এমবিবিএস এর ডিটেইল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। আমি এমএস করেছি, সেটারটা বলে দিই আমি। কোত্থেকে করছেন? আপনি তো এমবিবিএস ডাক্তারই না, আপনি এমএস করলেন কোত্থেকে? অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা। সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা, তবে দেখাতে পারলেন না কোনো সনদ। আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট পাস। আপনার আসল নাম কি? আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল। আরিফ হাসান জয়নাল। আপনার এনআইডি কার্ড বের করেন। বললাম তো হারিয়ে গেছে। এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন, কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান। যাত্রাবাড়ির 3টি হাসপাতালে রোগী দেখেন তিনি। আমি তো বললাম দাদা আমি ভুল করেছি, আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি দাদা, আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি। এখন কি হবে? এখন কি হবে? আমি আর কখনো এটা করব না। 5 বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন। তার স্ত্রীও জানেন না আসল নাম। ওনার কাছে ডাক্তারের পরিচয়, মেয়ে বিদিতে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে, তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়েব, ওই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি। পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আজও রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জুরাইনে অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। 1.5 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে 2 পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাটও। ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে, নামাজ পড়তে যেতে পারতাছি না, হ্যাঁ অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের।
অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে অটোচালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি কমলাপুরের স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। সকাল 11:20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা 3 দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে অটো চালকেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার শপথ নিচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। সেদিন বেলা 1:30টায় সুপ্রিম কোর্টে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে আদালত। এর আগে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আরেক প্রজ্ঞাপনে 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টিও জানানো হয়। নতুন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তিনি এই অভিযোগ করেন। গণ অভ্যুত্থানের সময় শ্রমিক ও রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী অটোরিকশা ভ্যান চালক দল। সেখানে রুহুল কবির রিজভী আন্দোলনে নিহত 97 শ্রমজীবী পরিবারের দায়িত্ব নেয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা কারাগারে বসে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছেন। সরকারের উপদেষ্টারা জনবিচ্ছিন্ন মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কাছে যান না। মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যাস। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। এএফপি এটার উপর গবেষণা করেছে না, এই কথা বলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেনি। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন। বাংলাদেশের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেন। জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। আর সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াত ইসলামী ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বলেন, জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। জামায়াত একটি স্বাধীন রাজনৈতিক দল এবং বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় জামায়াতের প্রতিনিধিত্ব নেই বলেও জানান জামায়াতে ইসলামীর আমির। থাইল্যান্ড, ভিয়েতনাম সহ 5 দেশে কাজে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে মন্ত্রণালয়। এই তালিকায় আরও আছে মিয়ানমার, লাওস এবং কম্বোডিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দেশ থেকে আকর্ষণীয় বেতনের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা। কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে ভুয়া ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশগুলোয় এরই মধ্যে বেশ কিছু বাংলাদেশি নাগরিক প্রতারণার শিকার হয়েছেন। তাদের অনেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তারপরেও প্রতি লিটারের দাম ১৭০ টাকার ওপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনো ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল ৭০-এ, এখন তা ৭৫ টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার পিছিয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। গত 7 দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় ২০ টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ ১৩০ আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে ১২০ টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ান পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে ৫% করার সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন ১৮৫ আর বোতলের তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা চাপ সৃষ্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই। শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে ৭০ টাকার মধ্যে। তবে ১ কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।